আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানেই আছেন অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমার ড্রয়িং রুমে হচ্ছে 5 সিটের একটা সোফা ছিল। তো সিঙ্গেল যে সোফাটা ছিল ওটা আমি বেডরুমে নিয়ে গিয়েছি। আর বেডরুমের ডেকোরেশনটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি। তো ওগুলো হচ্ছে শুক্রবার দিনে করেছিলাম, তবে আপনাদের সাথে আর ওইভাবে কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি, কারণ রোজার বাবা আমাকে করে দিচ্ছিল, আমি হচ্ছে বাচ্চা সামলাচ্ছিলাম, সব কিছু মিলিয়ে আসলে না ভিডিও শ্যুট করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন মানে শনিবার আমি হচ্ছে ড্রয়িং রুমের সেটিংটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো এখন হচ্ছে বাসায় কেউই নেই, বাবু ঘুমাচ্ছে, রোজা মাদ্রাসায় গিয়েছে, রোজার বাবা অফিসে গিয়েছে। তো রোজার বাবাকে বললে সে করে দিত, তবে ওই যে সেই আবার একই ঝামেলা, আমাকে 2 বাচ্চা সামলাতে হতো, সে হচ্ছে এগুলো চেঞ্জ করতো, সব কিছু মিলিয়ে অনেক বেশি ঝামেলা হতো। আর যে কোনো ফার্নিচার সরালে দেখা গেছে একটু তার মানে পেছনের অংশগুলো থেকে হালকা পাতলা হলেও ময়লা কিন্তু বের হয়ই। তো এই যে দেখেন আমি কিন্তু বেশ অনেক দিন ধরে এগুলো ক্লিন করতে পারিনি। এর মধ্যে তো আবার ঈদ গেল, তো ঈদের কারণে আবার গ্রামে গিয়েছিলাম, সেই সাথে আমার যেহেতু সিজার হয়েছে আমি কিন্তু এই ভারী জিনিসগুলো টানতে পারছিলাম না। তবে আপনারা সবাই দেখেছেন আমি শোভানা বেবিকে 7-8 মাসের পেটে নিয়েও কিন্তু এগুলো টেনে টেনে সব সরিয়ে ক্লিন করেছি। তখন আপনারা সবাই আমাকে এত বেশি না করেছেন, অনেক ভয়ও পেতেন আমার কাজকর্মগুলো দেখে। তবে আল্লাহর রহমত এখন পর্যন্ত ভালো আছি। তো এখন তো সি সেকশনের হচ্ছে 4 মাস চলছে। তো এখন কিন্তু আমি ভারী কাজ করি, এখন বললে ভুল হবে, আমি কিন্তু মানে 1 মাস পর থেকেই ভারী কাজ করি। সেই সাথে হচ্ছে সিজারের 4 দিনের দিন আমি যখন হাসপাতাল থেকে রিলিজ করেছিলাম তখনই কিন্তু আমি 6 তলা সিঁড়ি আপ ডাউন করে বাসায় ব্যাক করেছিলাম। এরপর কিন্তু আবার 7 দিনে সেলাই কাটতে গিয়েছিলাম। আর রেগুলার হচ্ছে বাবুকে নিয়ে রোদে যেতাম, নিজে রোদে যেতাম। আর রোদে যেতে হলে তো অবশ্যই সিঁড়ি আপ ডাউন করা লাগবে, কারণ ছাদে যেতে হবে। তো এইভাবে কিন্তু আমার তখন থেকেই অনেক বেশি সিঁড়ি আপ ডাউন করা হয়েছে। সেই সাথে নিজের সংসারে কাজ আসলে আমার তো এখানে করে দেওয়ার মতো কেউ নেই। তো 1 মাসের মতো এমনিতেই ভারী কোনো কাজ করিনি, তবে 1 মাস পর থেকে ঘর মোছা থেকে শুরু করে বাথরুম ক্লিন করা, কাপড় ধোয়া, সব কিছুই কিন্তু আমি করেছি। আসলে অনেক কিছু জেনে বুঝেও আমাদের কোনো উপায় থাকে না, কারণ আমি যেহেতু একদমই একা, তো সে কারণে অনেক কিছুই আমাকে করতে হয়। তবে আপনাদের সবার অনেক অনেক ভালোবাসা দোয়া আছে আমার মাথার উপরে, সেই সাথে আল্লাহর কি বলবো, আল্লাহ আমার সহায় আছে, সেই কারণে এখন পর্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে সোফাগুলো মানে একটা সরিয়ে নেওয়া যাওয়ার পর এখানে হচ্ছে 4 সিটের যে 2টা সোফা আছে, তো আমার কাছে কেন জানি এইভাবে আর ভালো লাগছিল না, মানে রুমটা অনেক খালি খালি লাগছিল। আর 2টা সোফাই হচ্ছে মুখামুখি ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে আমার কেন জানি এই সেটিংটা ভালো লাগছিল না। আমি সোফা কেনার পর থেকে আপুরা আমাকে কমেন্ট করতেন যে আমি যেন এল শেপে সোফা বসাই, তাহলে বেশি ভালো লাগবে। আসলে এল শেপে বসানোর মতো যে স্পেসটা সেটা কিন্তু আমার এই ড্রয়িং রুমটাতে নেই। ড্রয়িং রুমটা কিন্তু মোটামুটি বেশ বড়ই আছে, খুব যে ছোট তাও না, আবার অনেক যে বড় তা না, মোটামুটি ভালোই বড় আছে। কারণ আপনারা যে পাশ দেখতে পাচ্ছেন তার অপোজিট পাশে কিন্তু আমার ওয়াল শোকেসটাও বসানো আছে, তারপরেও কিন্তু মোটামুটি ভালোই জায়গা আছে। তবে সমস্যা হচ্ছে মানে আমার সোফাটা এল শেপে বসছিল না, তো এটাই হচ্ছে প্রবলেম। তো এখন এই যে দেখেন আমি এল শেপে বসাতে চাচ্ছিলাম, এখন ক্যামেরাতে মানে একটু ভালো লাগলো, তবে সামনাসামনি কিন্তু একদমই বাজে লাগছিল, কারণ ওই পিছনের অংশটাতে কিন্তু অনেকটা গ্যাপ ছিল। সে কারণে কিন্তু আমি সোফাটা মানে একদম ওইদিকে চাপিয়ে দিলাম। আর চাপিয়ে দেওয়ার পর দেখেন এখনও কিন্তু দেখতে ভালো লাগছিল না, মানে সোফাটা ঘোরানোর পর আমার মনটাই একদম খারাপ হয়ে গিয়েছে। আর এই প্রবলেমটার কারণেই কিন্তু আমি প্রথম থেকেই সোফাটা এল শেপে বসাতে পারছিলাম না। তো এখন যেহেতু ঘুরিয়ে ফেলেছি আর ঘুরিয়ে দেখছি যে না আসলেই ভালো লাগছে না, তারপরও কি করব, তবে সামনে যেহেতু বেশ অনেকটা জায়গা বের হয়েছে সে কারণে আবার ভালো লাগছিল। তো ভাবলাম এটা তো চাইলে যখন তখনই টান দিয়ে সরিয়ে নেওয়া যায়। তো এখন যেহেতু কষ্ট করে মানে সেটিংটা চেঞ্জ করেইছি, তো এখন আর সরাবো না, এখন কয়েকদিন এভাবেই থাক, এরপরে দরকার হলে আবার সেই আগের মতো করে ফেলবো। তো সে কারণে আর চেঞ্জ করলাম না, এভাবেই রেখে দিলাম। তো বাবু কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছে, আমি হচ্ছে বাবুকে শুয়ে রেখেই মূলত কাজ করছিলাম, দেখলাম যে ও কিছুটা সময় শুয়ে আছে, তো সেই সুযোগে আমি হচ্ছে ঝটপট কাজ করছিলাম। আমার আজকে বেশ অনেক কাজ আছে, মানে 2 বালতি কাপড় আছে, সেগুলো আমাকে ধুতে হবে, কারণ টানা কয়েকদিন বৃষ্টি গেল, সে কারণেই কিন্তু মূলত কাপড়গুলো বেশি জমে গিয়েছে। গত দিনও বেশ কিছু কাপড় ধুয়েছিলাম 1 বালতির মতো, তবে সেগুলো কিন্তু শুকাতে দিতে পারিনি। তো আজকে সকালবেলা সেগুলো ছাদে দিয়ে
এসেছি আর এখন হচ্ছে 2 বালতি ধুয়ে তারপরে হচ্ছে আমি সেগুলো ছাদে দিয়ে আসবো। তবে আজকে রাতেও কিন্তু বৃষ্টি হয়েছিল, মানে যেই দিনের ভিডিও সেই দিনের কথা বলছি, সেদিনও বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, বাবুকে হচ্ছে আমি এখন একটু উপর করে দিলাম, কারণ ও একাই হচ্ছে উপর হয়ে যেত, তো আমি নিজেই করে দিলাম। আর উপর হয়ে বেশ কিছুক্ষণ ও থাকবে, যেহেতু এতক্ষণ মানে চিত হয়ে শুয়ে ঘুমিয়েছে, তো ওকে হচ্ছে শুয়ে রেখেই আমি এইভাবে কাজ করছি। আসলে বাসায় যখন কাজ থাকে, আসলে একটা গৃহিণীর সংসারে যে কী পরিমাণ কাজ থাকে সেটা বলে শেষ করা যাবে না। তো প্রতিনিয়ত বাচ্চা সামলিয়ে আমাদের কাজ করা যে কতটা সহজ সেটা শুধুমাত্র আমরা মারাই জানি, মানে এত পরিমাণ সহজ যেটা বলে শেষ করা যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন তার নমুনা। আমি যখনই ওর দিকে তাকিয়ে একটু হাসছি তখন কিন্তু ও হেসে দিচ্ছে। মাশাআল্লাহ বলবেন সবাই আমার বাবাটার জন্য। আসলে আমার মনে হয় একা বাচ্চা মানুষ করাটা মায়েদের জন্য যেরকম কষ্ট, আর যে বাচ্চাটা থাকে সেই বাচ্চার অনেকটা কষ্ট। দেখেন, এখন যদি কেউ থাকতো ওকে কিন্তু খুব আদর যত্নে কোলে করে বসে থাকতো, তবে এখন যেহেতু কেউ নেই, ওকেও কিন্তু আমি কষ্ট দিচ্ছি। শুধু যে আমি কষ্ট করছি তা না, ওরও কিন্তু কষ্ট হচ্ছে। তারপর আসলে কিছুই করার নেই। আর 1টা 10-এ রোজার মাদ্রাসা ছুটি হয়ে যাবে, 1টা 15-এর মধ্যে রোজার বাবা রোজা বাসায় চলে আসবে। আমার টার্গেট হচ্ছে এর আগে আমাকে সব কাজ শেষ করে একদম গোছল সহ করে ফেলতে হবে, কারণ রোজার বাবা লাঞ্চ করতে আসে অল্প সময়ের জন্য, এসে খুব তাড়াহুড়া লাগিয়ে দেয়। সে লাঞ্চ করে, সেই সাথে আমারও হচ্ছে রোজাকে খাওয়া দাওয়া করিয়ে দিতে হয়, কারণ সেই সকালবেলা মেয়েটা যায়। তো দেখা গেছে রোজার বাবা খাওয়া দাওয়া করে তারপর বাবুকে রোজার বাবার কাছে দিয়ে রোজাকে খাওয়াই। তো অনেকটা ঝামেলা। যদি আমি এর মধ্যে গোসল টোসল সব কিছু সেরে না নিতে পারি, দেখা গেছে পরবর্তীতে গোসল করতে গেলে, রোজাকে খাওয়াতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, কারণ রোজা আসার পর রোজাকেও গোসল করিয়ে দিতে হয়। তো সেই কারণে হচ্ছে আমি নিজের কাজ, বাসার কাজ সব কিছু সেরে একদম কমপ্লিট করি। শুভানা বেবিকেও গোসল করিয়ে একদম সব কাজ শেষ করে রাখি। রোজা আসার পর রোজাকে গোসল করিয়ে তারপর খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নেই, এতে করে ঝামেলা শেষ হয়ে যায়। এরপরে হচ্ছে আবার 2:30 থেকে 3টার মধ্যে রোজাকে আমি ঘুম পাড়িয়ে দিই। আর এভাবেই মূলত আমার সংসারের সকল কাজগুলো সেরে নেই। আর নেক্সটে আমার বেডরুম, সেই সাথে ড্রয়িং রুম নতুন করে ডেকোরেশন করব, তখন ইনশাল্লাহ আবারও নতুন করে ট্যুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে বেশ কিছুদিন সময় লাগবে, কোরবানি ঈদের পর ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে আপনাদের সাথে আমার নিজের তৈরি তেলের ব্যাপারে কিছু কথা শেয়ার করি। তো আপনারা যারা এর মধ্যে এই হেয়ার অয়েলটি নিচ্ছেন তারা তো অলরেডি জানেন এর উপকারিতা কতটুকু, তারা তো অনেক বেশি হেল্পফুল হচ্ছেন আর প্রতিনিয়ত আমাকে রিভিউগুলোও দিচ্ছেন। আমি অনেক হ্যাপি, আপনাদের সবার খুব ভালো কাজ করছে জেনে। তো আপনারা যারা এখন পর্যন্ত আমার এই হেয়ার অয়েলটি নেননি, একবার হলেও নিয়ে দেখবেন। আপনাদের চুলে যত ধরনের সমস্যা আছে সব সমস্যা কিন্তু দূর করবে মাত্র এই একটি হেয়ার অয়েল। এখানে কিন্তু 30 থেকে 35টা উপাদান দিয়ে আমি এই তেলটা তৈরি করি। সেই সাথে কিন্তু এখানে 4 থেকে 5টার মতো এক্সট্রা অয়েলও আমি ব্যবহার করি। আর এটা মূলত নারিকেল তেল দিয়ে তৈরি করা হয়, এর সাথে আরও 4-5টার মতো তেল অ্যাড করা হয় আর কি। তো স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপও পাবেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আশা করি আপনাদের চুলের সকল সমস্যার সমাধান করবে শুধুমাত্র এই একটি তেল। তো দেরি না করে যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন। আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।